দেবেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। দায়িত্বের সঙ্গে রয়েছে বৈশ্বিক সংকট মোকাবেলার কঠিন চ্যালেঞ্জ। দিল্লির একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে 21 জন নিহত। নরেন্দ্র মোদীর শোক, 5 বাংলাদেশি আহত নিশ্চিত করেছে হাইকমিশন। জোরপূর্বক শ্রমের অভিযোগে বাংলাদেশ সহ 60 দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব। যুক্ত হতে পারে 12.5% কর। 7 জুলাই গণশুনানি। স্বাগত জানাচ্ছি প্রবাসী সংবাদের সঙ্গে আছি আমি মেহেরুন্নেসা মেঘলা। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। আগামী 1 বছর বিশ্বের সবচেয়ে বড় বহুপাক্ষিক কূটনৈতিক মঞ্চে নেতৃত্ব দেবেন তিনি। তবে মর্যাদাপূর্ণ এই দায়িত্বের সঙ্গে জড়িয়ে আছে বৈশ্বিক সংকট মোকাবেলার কঠিন পরীক্ষাও। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি মানেই সংস্থার প্রধান নন, বরং 193 সদস্য রাষ্ট্রের মধ্যে সংলাপ, সমঝোতা ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে এগিয়ে নেওয়াই তার মূল দায়িত্ব। প্রতি বছর সেপ্টেম্বরে শুরু হওয়া সাধারণ পরিষদের অধিবেশনে শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, মানবাধিকার, টেকসই উন্নয়ন, শরণার্থী সংকট সহ বৈশ্বিক নানা ইস্যুতে আলোচনা হয়। এসব আলোচনায় ঐক্যমত তৈরির পাশাপাশি সদস্য রাষ্ট্রগুলোর অবস্থান কাছাকাছি আনার দায়িত্বও থাকবে তার কাঁধে। বিশ্ব নেতাদের অংশগ্রহণে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠকগুলো পরিচালনা, জাতিসংঘের বাজেট ও শান্তিরক্ষা কার্যক্রম সংক্রান্ত আলোচনায় সমন্বয় এবং নিরাপত্তা পরিষদে অচলাবস্থা তৈরি হলে সাধারণ পরিষদের ভূমিকা কার্যকর করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন তিনি। তবে দায়িত্ব পালনের সময় তাকে মোকাবেলা করতে হবে যুদ্ধ ও সংঘাত, গভীরতর ভূ রাজনৈতিক বিভাজন, জলবায়ু সংকট, এসডিজি বাস্তবায়নের ধীরগতি এবং মানবিক সহায়তায় অর্থ সংকটের মতো জটিল বাস্তবতা। নিজের ভিশনে খলিলুর রহমান গুরুত্ব দিয়েছেন শান্তি ও ন্যায় বিচার, জলবায়ু পদক্ষেপ, মানবিক সহায়তা, অভিবাসন, কৃত্রিম বুদ্ধিমত্তার সুশাসন এবং জাতিসংঘ ব্যবস্থার সংস্কারকে। 4 দশক পর আবারও একজন বাংলাদেশি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির আসনে। ফলে আগামী 1 বছর শুধু একটি দায়িত্ব নয়, বৈশ্বিক কূটনীতিতে বাংলাদেশের নেতৃত্ব ও সক্ষমতা তুলে ধরারও এক গুরুত্বপূর্ণ সুযোগ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দিল্লির একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 21 জনের মৃত্যু হয়েছে। এনডিটিভি জানায় নিহতদের মধ্যে নাইজেরিয়া, লাইবেরিয়া ও মোজাম্বিকের নাগরিক আছে। বুধবার এই অগ্নিকাণ্ডের ঘটনায় শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হোটেলের বেসমেন্টে থাকা একটি রেস্তোরাঁ থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত পাশের ভবনে ছড়িয়ে পড়ে। ঘন বসতিপূর্ণ এলাকা এবং মাত্র একটি প্রবেশ ও বের হওয়ার পথ থাকায় মুহূর্তেই পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। এতে প্রাণ যায় বিদেশি নাগরিক সহ বেশ কয়েকজনের, আহত হন আরো অনেকে। दुकान के लिए जा रहा था, यहाँ से थोड़ी आग लगी थी पहले, फिर उसके बाद में बढ़ती चली गई। ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক তদন্ত বলছে হোটেলটির বৈধ অগ্নি নিরাপত্তা ছাড়পত্র ছিল না এবং অনুমোদনের বাইরে অতিরিক্ত কক্ষ ছিল। लगभग 20 से 21 लोगों की कैजुअलिटी हुई है। अभी 7 से 8 लोग क्रिटिकल हैं। এদিকে নিহতদের প্রতি শোক জানিয়ে তাদের পরিবারের জন্য আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শোক জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রীও। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। এদিকে দিল্লির হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে বাংলাদেশি নিহতের খবরটি সঠিক নয় বলেছে দিল্লির বাংলাদেশ হাইকমিশন। তবে 5 জন বাংলাদেশি আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে হাইকমিশন। হাইকমিশনের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে জানানো হয়, আহতদের মধ্যে 3 জন সাকেতের ম্যাক্স হাসপাতালে এবং বাকি 2 জন সফদরজং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। একই সঙ্গে আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখা হচ্ছে। ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হাইকমিশন। ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসে দেখা দিয়েছে নতুন রাজনৈতিক সংকট। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত অমান্য করে দলের 58 জন বিধায়ক বহিষ্কৃত নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিধানসভায় বিরোধী দলের নেতা হিসেবে নির্বাচিত করেছেন। নির্বাচনের ফল ঘোষণার মাত্র 1 মাসের মাথায় এই ঘটনাকে কেন্দ্র করে দলটির অভ্যন্তরীণ বিরোধ প্রকাশ্যে এসেছে।
মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন শোভনদীপ চট্টোপাধ্যায় বিরোধী দলনেতা এবং ফিরহাদ হাকিম চিফ হুইপের দায়িত্ব পান। তবে নবনির্বাচিত বিধায়কদের বড় একটি অংশ সেই সিদ্ধান্ত মানেননি। তবে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরামর্শদাতা হওয়ার আবেদন করেছেন ঋতুব্রত। জোরপূর্বক শ্রম রোধ করতে না পারার অভিযোগে বাংলাদেশ সহ বিশ্বের 60টি দেশের ওপর নতুন করে শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন বাণিজ্য দফতরের প্রস্তাব অনুযায়ী দেশগুলোর রপ্তানি পণ্যের উপর অতিরিক্ত 10 থেকে 12.5% পর্যন্ত শুল্ক বসতে পারে। তবে তৈরি পোশাক ও টেক্সটাইল পণ্যের ক্ষেত্রে কম শুল্কে প্রবেশের জন্য আলাদা একটি বিশেষ ব্যবস্থার কথা বলা হয়েছে ঘোষণায়। আন্তর্জাতিক বাণিজ্যে জোরপূর্বক শ্রম বন্ধের বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে মার্কিন বাণিজ্য দপ্তর USTR। তাদের দাবি, বাণিজ্যিক অংশীদারদের এমন ব্যর্থতায় অসম প্রতিযোগিতার মুখে পড়ছেন মার্কিন কর্মীরা। চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের প্রধান বাণিজ্য অংশীদারদের মধ্যে জোরপূর্বক শ্রম প্রয়োগের বিষয়ে ধারা 301-এর অধীনে তদন্ত শুরু হওয়ার পর স্থানীয় সময় মঙ্গলবার এই প্রস্তাবটি ঘোষণা করে মার্কিন বাণিজ্য দপ্তর। যেসব দেশের বিভিন্ন কারখানায় বা শিল্পে আন্তর্জাতিক নিয়ম অমান্য করে শ্রমিকদের দিয়ে জোর করে বা নামমাত্র মূল্যে কাজ করানো হয়, সেই উৎপাদনকারীদের বিরুদ্ধেই মূলত এই অভিযোগ। তাদের অভিযোগে বাংলাদেশ, ভারত ও চীন সহ 54টি দেশ বাধ্যতামূলক শ্রমে উৎপাদিত পণ্য নিষিদ্ধ করতে পারেনি। এছাড়া বিদ্যমান আইন প্রয়োগেও ব্যর্থ হয়েছে কানাডা সহ আরও 6টি দেশ। নতুন এই প্রস্তাবনায় দেশগুলোর উপর অতিরিক্ত 10 থেকে 12.5% পর্যন্ত শুল্ক আরোপের কথা বলা হয়, যা চূড়ান্ত করতে আগামী 6 জুলাই পর্যন্ত লিখিত মতামত গ্রহণ এবং 7 জুলাই গণশুনানি হবে। তবে এই প্রস্তাব এখনই কার্যকর হচ্ছে না। এছাড়া তৈরি পোশাক ও বস্ত্র খাতের জন্য আলাদা ব্যবস্থার প্রস্তাব করা হয়েছে, যার মাধ্যমে নির্দিষ্ট পরিমাণের পোশাক কম শুল্কেই যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশের সুযোগ পেতে পারে, যা বাংলাদেশের জন্য খানিকটা স্বস্তির। নিবির আমিন, নিউজ 24। নাবাতিয়ে, সুর ও দাইয়েশ সহ বিভিন্ন অঞ্চলে ইসরায়েলি বিমান ও ড্রোন হামলার ঘটনায় মানুষের বিপর্যস্ত হয়ে পড়েছেন প্রবাসী বাংলাদেশিরা। এই পরিস্থিতিতে দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছেন অনেকে। নির্দিষ্ট কোনো বাংলাদেশি আশ্রয় কেন্দ্র না থাকায় নিরাপদ স্থানে সরে যেতে পারছেন না প্রবাসীরা। যুদ্ধের কারণে কর্মস্থল বন্ধ হয়ে যাওয়ায় তাদের অধিকাংশই কর্মহীন হয়ে পড়েছেন। দূতাবাসের পক্ষ থেকে এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত ও অসহায় বাংলাদেশিদের জন্য খাদ্য সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে প্রবাসীদের দাবি, চলমান সংকট মোকাবেলায় খাদ্য সহায়তার পাশাপাশি নিরাপদ আবাসন, চিকিৎসা সহায়তা এবং জরুরি মানবিক সহযোগিতা আরও সম্প্রসারিত করার। কোনো রুম থাকা নাই, জায়গা নাই, আমরা খুবই কষ্টের মধ্যে আছি। আমরা খালি এটুকুই চাই, আমাকে যেন একটু থাকার ব্যবস্থাটা করে দেয়। আমাদের যারা কমিউনিটি মেম্বার আছে, আমাদের বিভিন্ন মাধ্যমে তাদের সাথে আমরা যোগাযোগ রক্ষা করি এবং তাদেরকে যে ধরনের সহায়তা তাৎক্ষণিকভাবে দেওয়া প্রয়োজন সেটা আমরা দিই। বিশেষ করে যুদ্ধ প্রলম্বিত হওয়ার ফলে অনেকে কাজ না থাকার কারণে তাদের খাবার দাবারের সমস্যা হচ্ছিল। দূতাবাস সরকারের নির্দেশক্রমে এই সমস্ত প্রবাসীদের পাশে দাঁড়ায় এবং তাদেরকে খাদ্য সহায়তা সহ অন্যান্য আনুষঙ্গিক সহায়তা প্রদান করতে শুরু করে। সংযুক্ত আরব আমিরাতে ভিসা বন্ধের কারণে ট্রাভেল ও ট্যুরিজম সহ বিভিন্ন ব্যবসায় হিমশিম খাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। প্রভাব পড়েছে হোটেল বুকিং, ট্রান্সপোর্ট, রেস্টুরেন্ট এবং ছোট ছোট সার্ভিস ভিত্তিক ব্যবসাগুলোতেও। নতুন কর্মী ও পর্যটক না আসায় কমে গেছে ব্যবসায়িক কার্যক্রম। দ্রুত ভিসা কার্যক্রম স্বাভাবিক হলে আবারও ঘুরে দাঁড়াতে পারবে এই খাত। একই সঙ্গে বাংলাদেশ ও আমিরাত সরকারের সমন্বিত উদ্যোগের মাধ্যমে সমস্যার সমাধান হবে বলে মনে করেন প্রবাসীরা। আমরা যেন বৈধভাবে থাকতে পারি দুবাইতে, আর বাংলাদেশে যেন রেমিটেন্স পাঠাতে পারি। কিন্তু বর্তমানে সার্বভৌমত্বের ভিসা জটিলতার কারণে বাংলাদেশিদের এই রেমিটেন্স প্রবাহ অথবা আমাদের কর্মসংস্থান ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হচ্ছে। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের হামলায় 4 জন বাংলাদেশি সহ 60 জন আহত হয়েছেন। বুধবার কুয়েতের বাংলাদেশ দূতাবাস জানায়, পশ্চিম এশিয়ায় চলমান আঞ্চলিক সংকটের জেরেই
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। হামলায় আহত বাংলাদেশিরা বর্তমানে ফারওয়ানিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে নিয়মিত খোঁজ নিচ্ছে বাংলাদেশ দূতাবাস। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পোষণ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার এয়ারফোর্স ওয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, মোস্তফা খামেনি চলমান যুদ্ধ অবসানের লক্ষ্যে অনুষ্ঠিত আলোচনায় সরাসরি যুক্ত আছেন। ইরানে অনেকেই তাকে সম্মান করেন। তিনি দাবি করেছেন, চলমান অচলাবস্থা সত্ত্বেও যুদ্ধরত পক্ষগুলোর মধ্যে সম্পর্ক বেশ ভালো অবস্থায় রয়েছে। উভয় পক্ষের মধ্যে সম্পর্ক ইতিবাচকভাবে এগোচ্ছে। গ্রাহক ও পাইকারি উভয় পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী খুচরা পর্যায়ে প্রতি ইউনিটের দাম 1 টাকা 52 পয়সা বাড়িয়ে 10 টাকা 63 পয়সা নির্ধারণ করেছে সরকার। 1 জুন থেকেই নতুন দাম কার্যকরের ঘোষণা দেওয়া হয়েছে। বিইআরসির ব্রিফিংয়ে জানায়, খুচরা পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের গড় দাম ছিল 9 টাকা 11 পয়সা। 1 টাকা 52 পয়সা বাড়িয়ে তা 10 টাকা 63 পয়সা করা হয়েছে। গড়ে 16.68% দাম বেড়েছে। এর ফলে আবাসিক, বাণিজ্যিক ও শিল্প খাতের গ্রাহকদের বাড়তি দাম গুনতে হবে। বিবেচনায় বিদ্যুতের বিদ্যমান সঞ্চালন মূল্য গ্রাহক পর্যায়ে লাইফলাইনে প্রথম 50 ইউনিট 5 টাকা 32 পয়সা, প্রথম ধাপে 0 থেকে 75 ইউনিট 6 টাকা 18 পয়সা, দ্বিতীয় ধাপে 76 থেকে 200 ইউনিট 8 টাকা 50 পয়সা, তৃতীয় ধাপে 201 থেকে 300 ইউনিট 9 টাকা 10 পয়সা, চতুর্থ ধাপে 301 থেকে 400 ইউনিট 9 টাকা 62 পয়সা, পঞ্চম ধাপে 401 থেকে 600 ইউনিট 15 টাকা 1 পয়সা ও ষষ্ঠ ধাপে 600 ইউনিটের ঊর্ধ্বে 17 টাকা 35 পয়সা নির্ধারণ করা হয়েছে। রেট অফ রিটার্ন একদম মিনিমাম পর্যায়ে রাখা হয়েছে এবং সেহেতু তারা মুনাফা করা খুব একটা সুযোগ থাকবে না, তাদের যে খরচ সেটা চলবে এটাতে। পাইকারি পর্যায়ে প্রতি ইউনিটের সবশেষ গড় দাম 7 টাকা 1 টাকা 39 পয়সা বাড়িয়ে তা 8 টাকা 39 পয়সা নির্ধারণ করা হয়েছে। বেড়েছে সঞ্চালন মাশুলও। প্রতি ইউনিট বিদ্যুতের সঞ্চালনে মাশুল 7.51 পয়সা বাড়িয়ে 38.86 পয়সা নির্ধারণ করা হয়েছে। ডেসকো ডিপিডিসির বিতরণকারী সংস্থাগুলোকে এই বাড়তি দাম পরিশোধ করতে হবে। যদিও গণশুনানিতে ভোক্তা, ব্যবসায়ী ও বিভিন্ন সংগঠন দাম বাড়ানোর বিরোধিতা করেছিল। এখানে যেটুকু বৃদ্ধি করা হলো বাল্কের মূল্য, এতে প্রায় 14,200 কোটি টাকা প্লাস মাইনাস এটা বৃদ্ধি পাবে। এর প্রেক্ষিতে আরও 41,000 কোটি টাকা ঘাটতি থাকবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পুরোপুরি চালু হলে ভর্তুকি কিছুটা কমবে বলে জানানো হয়। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। বাজেটের আগে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বাড়িয়ে জনগণের ওপর বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। এর প্রতিবাদে বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালনের ডাক দেন তিনি। এদিকে ফ্যাসিস্ট কায়দায় ইসলামী ব্যাংক দখল করা হয়েছে অভিযোগ করে দাবি না মানলে গ্রাহকদের সাথে আন্দোলনে অংশ নেওয়ার হুঁশিয়ারিও দেন জামায়াত আমির। মিরপুরের কাফরুল থানা পশ্চিম শাখার ঈদ পুনর্মিলনীতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। এ সময় জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বৃদ্ধির কারণে সরকারের সমালোচনা করেন তিনি। বলেন, বাজেটের আগে দাম বাড়িয়ে মানুষের ওপর বাড়তি বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। এই অবস্থায় আমাদেরকে প্রতিবাদ করতে হবে। আমরা আগামীকাল সারা দেশব্যাপী এই সমস্ত জ্বালানির মূল্য বৃদ্ধি এবং তার কারণে অব্যাহত দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ইনশাআল্লাহ আমরা কর্মসূচি পালন করব। হাসিনার মতো ফ্যাসিস্ট কায়দায় ইসলামী ব্যাংক দখল করা হয়েছে অভিযোগ করে বলেন, ইসলামী ব্যাংক রক্ষায় প্রয়োজনে গ্রাহকদের সাথে আন্দোলনে অংশ নেবেন তিনিও। বাংলাদেশ ব্যাংকে গভর্নর একজনকে বসিয়েছেন, তিনি নিজে ব্যাংকরাফট হয়ে গেলেন, ঋণ খেলাপি হয়ে গেলেন এবং আপনারা দেখেছেন এখন যাকে চেয়ারম্যান হিসেবে ইসলামী ব্যাংকে দিয়েছেন তার নিজের আপন স্ত্রী ঋণ খেলাপি। এই দুইজনকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। এছাড়া পশ্চিমবঙ্গে মুসলমানদের উপর জুলুমের প্রতিক্রিয়ায় বাংলাদেশে ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে কেউ প্রতিহিংসামূলক আচরণ করতে চাইলে কঠোরভাবে প্রতিরোধের হুঁশিয়ারি দেন তিনি। বাংলাদেশে যে কোনো একজন অন্য ধর্মের মানুষের একটা। মোহাম্মদ আবির কবির, নিউজ 24, ঢাকা। রাবিসাকে ধর্ষণ ও হত্যা মামলায় আদালতে আত্মপক্ষ সমর্থনে দায় স্বীকার করে ক্ষমা চেয়েছেন সোহেল রানা।
তবে তার স্ত্রী স্বপ্না নিজেকে বাঁচাতে নির্দোষ দাবি করে অব্যাহতি চেয়েছেন। বুধবার দুপুরে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে আত্মপক্ষ সমর্থনে তারা পৃথকভাবে এই কথা বলেন। তবে ডলারের বিষয়টি নিয়ে রাষ্ট্রপক্ষ বলছে, মামলার কার্যক্রম বিলম্বিত করতেই চতুরতার আশ্রয় নিচ্ছে আসামি সোহেল। এদিকে ঢাকা মহানগর পিপি আশা করছেন আগামী সপ্তাহেই এই মামলার রায় ঘোষণা হবে। শিশু রামিসা হত্যা মামলার তৃতীয় দিনে আত্মপক্ষ সমর্থনের শুনানিতে দুই আসামি সোহেল রানা ও তার স্ত্রীর বিরুদ্ধে রেকর্ডকৃত অভিযোগ ও সাক্ষীদের দেয়া সাক্ষ্য বিশ্লেষণ করে পড়ে শোনান বিচারক। এ সময় আদালতের কাঠগড়ায় ঘাতক সোহেল রানা নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকলেও অঝরে কাঁদতে থাকেন তার স্ত্রী স্বপ্না। আত্মপক্ষ সমর্থনের প্রথমে নিজেকে নির্দোষ দাবি করে আবার সহযোগী হিসেবে ডলারের উপর দায় চাপানোর চেষ্টা করে সোহেল রানা। তবে রাষ্ট্রপক্ষ বলছে মামলার কার্যক্রম বিলম্বিত করতেই চতুরতার আশ্রয় নিচ্ছেন আসামি সোহেল। আমি নির্দোষ, তারপরে উনি বলেছেন আমি দোষী, আমি মাপ চাই, এর সাথে আরেকজনের নাম বলেছেন ডলার। কিন্তু আমরা আগেই বলেছি যে রেকর্ড বহির্ভূত কোনো ব্যক্তির নাম যদি কোনো আসামি বলেন, সেইটা আসলে আদালতের প্রসিডিংয়ে বিবেচনাযোগ্য বিষয় না। পরবর্তীতে ক্ষমা চেয়ে সোহেল রানা তার অপরাধের দায় স্বীকার করে নিয়েছেন বলে দাবি করেন রাষ্ট্রপক্ষের এই আইনজীবী। 1 নম্বর আসামি মোহাম্মদ সোহেল রানা উন্মুক্ত ট্রাইব্যুনালে প্রথমে নির্দোষ দাবি করলেও পরে নিজেকে আদালতের নিকট মাপ চেয়েছেন, অর্থাৎ দোষ স্বীকার করে নিয়েছেন। আর দ্বিতীয় স্বপ্না খাতুন যে আসামি, উনি স্বাভাবিকভাবে আসামিগণ যেভাবে নির্দোষ দাবি করেন উনিও সেই নির্দোষ দাবি করেছেন। আগামীকাল উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের জন্য তারিখ নির্ধারণ করেছেন। আসামিদের পক্ষে কোনো সাফাই সাক্ষী দেওয়া হবে না বলে জানান রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী। সে বলছে আমি ভুল করেছি, তার আমি মাপ চাই। আসামি বলেছে আমি ভুল করেছি, আমি মাপ চাই। আচ্ছা, উনি কোনো সাফাই সাক্ষী দিলেন না কেন? সাফাই সাক্ষী দিলেন না কেন? তার পক্ষে কোনো সাফাই সাক্ষী নাই, বিদেশে আজকে সাফাই সাক্ষী দিবে না। বৃহস্পতিবার রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলায় রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ঠিক করেছেন আদালত। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। সব শ্রেণী পেশার মানুষের কল্যাণের কথা চিন্তা করেই আগামীতে বাজেট দেওয়ার উদ্যোগ নিচ্ছে সরকার। ঋণ নির্ভরতা কমিয়ে বিনিয়োগ নির্ভরতা বাড়াতে চায় সরকার। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে জরুরি বৈঠক শেষে এসব কথা বলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এদিকে ডিএনটি বাঁধ এলাকায় জলাবদ্ধতা নিরসন ও বর্জ্য নিষ্কাশনও প্রকল্প গ্রহণ করেছে সরকার। অর্থনীতির বিভিন্ন সূচকের নিম্নমুখী অবস্থানের মধ্যেই প্রায় 20 বছর পর নতুন বাজেট ঘোষণা করতে যাচ্ছে বিএনপি সরকার, যেখানে দেশের প্রতিটি মানুষের স্বার্থ থাকবে বলে জানান অর্থমন্ত্রী। বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে জাপানের অন্যতম বৃহৎ ট্রেডিং ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিৎসুই অ্যান্ড কোম্পানির প্রতিনিধি দল। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন অর্থমন্ত্রী। বাংলাদেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে। আমাদের একটি খারাপ সময়, ভঙ্গুর অর্থনীতি, তার মধ্যে আমরা চেষ্টা করেছি বাংলাদেশের প্রতিটি মানুষের কথা চিন্তা করেছি। জানান ঋণের ফাঁদ থেকে দেশকে বের করতে চায় সরকার, এজন্য আগামীতে বিনিয়োগে বেশি নজর দেওয়া হবে। টাকা ছাপিয়ে এই ব্যাংক থেকে ঋণ নিয়ে যে অবস্থায় দেশকে ঋণাত্মক একটা অবস্থায় নিয়ে গেছে, তো সেখানেও আমরা চেষ্টা করছি আমাদের বাংলাদেশকে যে ঋণ নির্ভর, ঋণ ডেটের মধ্যে একটা ট্র্যাপের মধ্যে চলে যাচ্ছিলাম, সেখান থেকে আগামী দিনে ফিরে আসার জন্য যে পাবলিক ফাইন্যান্স ম্যানেজমেন্ট দরকার, আমরা সেভাবেই করার চেষ্টা করছি, যাতে করে ক্রমান্বয়ে ঋণ উপর নির্ভর কম করে বিনিয়োগের উপর বেশি নির্ভর করতে হবে আমাদেরকে। এদিকে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি জানান ডিএনডি বাঁধ এলাকায় জলাবদ্ধতা নিরসন ও বর্জ্য নিষ্কাশনের প্রকল্প গ্রহণ করেছে সরকার। পানি সম্পদ মন্ত্রণালয় কর্তৃক যে প্রজেক্টটি আমরা শেষ করেছি, এটি আমরা হস্তান্তর করব সিটি কর্পোরেশনকে। জলাবদ্ধতা দূর হবে এবং যেখানে বর্জ্য আছে সেই বর্জ্য মুক্ত কীভাবে রাখা যায় সেটাও সিটি কর্পোরেশন তদারকি করবেন। পাশাপাশি আরও 30 কিলোমিটার আমাদেরকে নতুন প্রজেক্ট নিতে হবে, যে 30 কিলোমিটার আমরা ড্রেনেজ ব্যবস্থাকে উন্নত করব।
এছাড়া জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সাইপ্রাস মিশনে নবনিযুক্ত ফোর্স কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলমও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। আর এই ছিল প্রবাসের সংবাদে। আরও সংবাদ বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।